মে 2014, ক্যালিফোর্নিয়ার পালো আল্টো। বিশ্বের প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রচ্ছদে তখন একটি নামই রাজত্ব করছে, এলিজাবেথ হোমস। বয়স মাত্র 30, কিন্তু তার অর্জন দেখে বিশ্বের বাঘা বাঘা ব্যবসায়ীরাও তখন বিস্মিত। তিনি কেবল একজন নারী উদ্যোক্তা নন, তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ সেলফ মেড নারী বিলিয়নিয়ার। তার কোম্পানি থেরানোসের বাজার মূল্য তখন $9 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এলিজাবেথ দাবি করছেন তিনি চিকিৎসা বিজ্ঞানে এক অভাবনীয় বিপ্লব ঘটিয়েছেন। তার উদ্ভাবিত একটি ছোট্ট যন্ত্র, যা দেখতে অনেকটা হোম প্রিন্টারের মতো, তার নাম এডিশন। এলিজাবেথের দাবি অনুযায়ী আঙুলের জগা থেকে নেয়া মাত্র 1 ফোঁটা রক্ত দিয়েই এই যন্ত্রটি শরীরের 200টিরও বেশি রোগ শনাক্ত করতে সক্ষম। কোনো সুই ফোটানোর যন্ত্রণা নেই, ল্যাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষারও প্রয়োজন নেই। এটি যেন ছিল আধুনিক যুগের এক জাদুর বাক্স। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে দুর্ধর্ষ জেনারেল, সবাই তখন এই নীল চোখের জাদুকরীর প্রেমে মগ্ন। তাকে বলা হচ্ছিল পরবর্তী স্টিভ জবস। কিন্তু $9 বিলিয়ন এই বিশাল সাম্রাজ্য আসলে দাঁড়িয়েছিল একটি নিখুঁত মিথ্যের ওপর। পালো আল্টোর সেই অত্যাধুনিক ল্যাবরেটরিতে যা চলছিল তা বিজ্ঞান নয়, বরং ছিল ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা। কিভাবে একজন 19 বছর বয়সী কলেজ ড্রপ আউট নারী পুরো বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানী, রাজনীতিবিদ এবং ধুরন্ধর ইনভেস্টরদের দিনের পর দিন বোকা বানিয়ে রাখলেন। কি ছিল সেই জাদুর বাক্সের ভেতরে? আর কেনই বা ফেক ইট টিল ইউ মেক ইট সংস্কৃতি আধুনিক পুঁজিবাদের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে? সিলিকন ভ্যালির এই কুখ্যাত স্ক্যান্ডালের গভীর মনস্তাত্ত্বিক এবং কৌশলগত উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। 1984 সালে ওয়াশিংটনে জন্ম নেয়া এলিজাবেথ হোমস ছোটবেলা থেকে ছিলেন আর সবার চেয়ে আলাদা। তার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা ছিলেন কংগ্রেশনাল এইড। এলিজাবেথের পরিবারে ক্ষমতা এবং প্রতিপত্তির একটি আবহ সবসময় ছিল। শৈশবে তাকে যখন জিজ্ঞেস করা হতো বড় হয়ে কি হতে চাও, তার উত্তর ছিল খুব পরিষ্কার এবং সরাসরি, আমি বিলিয়নিয়ার হতে চাই। 2003 সালে এলিজাবেথ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। সেখানে তিনি এমন কিছু করার স্বপ্ন দেখতেন যা তাকে রাতারাতি বিখ্যাত করে দেবে। তার একটি ব্যক্তিগত ভীতি ছিল, নিডল ফোবিয়া, অর্থাৎ সুই নিয়ে ভয়। আর এই ভয় থেকেই তার মাথায় একটি ব্যবসায়িক আইডিয়া আসে। তিনি ভাবলেন, মানুষের শরীর থেকে সিরিঞ্জে ভরে রক্ত না নিয়ে যদি মাত্র 1 ফোঁটা রক্ত দিয়ে সব পরীক্ষা করা যায়, তবে তা হবে এক বৈপ্লবিক আবিষ্কার। মাত্র 19 বছর বয়সে স্ট্যানফোর্ড ছেড়ে দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন থেরানোস। শব্দটি এসেছে থেরাপি এবং ডায়াগনোসিসের সমন্বয় থেকে। কিন্তু সিলিকন ভ্যালিতে টিকে থাকতে হলে কেবল একটি আইডিয়া যথেষ্ট নয়, প্রয়োজন ছিল একটি পার্সোনা বা ব্যক্তিত্বের। এলিজাবেথ জানতেন মানুষ কেবল প্রযুক্তি কেনে না, মানুষ কেনে স্বপ্ন এবং সেই স্বপ্নের ফেরিওয়ালাকে। এলিজাবেথ হোমসের উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তার অসাধারণ অভিনয় প্রতিভা। তিনি নিজেকে আধুনিক যুগের স্টিভ জবস হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। লক্ষ্য করলে দেখা যায় তিনি জবসের মতো সবসময় কালো টার্টল নেক সোয়েটার পরতেন। তার অফিসের আসবাবপত্র থেকে শুরু করে কথা বলার ভঙ্গি, সবকিছুর মধ্যে ছিল এক ধরনের কৃত্রিম গাম্ভীর্য। সবচেয়ে অদ্ভুত ছিল তার কণ্ঠস্বর। যারা এলিজাবেথকে কাছ থেকে চিনতেন তারা জানতেন তার আসল কণ্ঠস্বর বেশ তীক্ষ্ণ, কিন্তু জনসম্মুখে বা ব্যবসার মিটিংয়ে তিনি অস্বাভাবিক নিচু এবং গম্ভীর কণ্ঠে কথা বলতেন। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় অথরিটি বায়াস। মানুষ যখন কারো কণ্ঠস্বর গম্ভীর বা আত্মবিশ্বাসী শোনে, তখন অবচেতনভাবেই তাকে একজন বিশেষজ্ঞ বা শক্তিশালী ব্যক্তি হিসেবে গণ্য করতে শুরু করে। এলিজাবেথ আরও একটি কাজ করতেন, তিনি কথা বলার সময় খুব কম চোখের পলক ফেলতেন। তার স্থির নীল চোখ জোড়া দিয়ে তিনি ইনভেস্টরদের সম্মোহিত করে রাখতেন। এটি ছিল এক ধরনের হিপনোটিক ম্যানিপুলেশন। তিনি এমনভাবে কথা বলতেন যেন তিনি ভবিষ্যতে বাস করছেন এবং বাকি পৃথিবী তার পেছনে ছুটে চলেছে। থেরানোসের মূল ভিত্তি ছিল তাদের উদ্ভাবিত যন্ত্র এডিশন। দাবি করা হয়েছিল এটি একটি ল্যাবরেটরির সব কাজ একাই করতে পারে। কিন্তু বিজ্ঞানের নিষ্ঠুর সত্য হল 1 ফোঁটা রক্তে শরীরের সব রোগ শনাক্ত করার জন্য পর্যাপ্ত ডেটা থাকে না। আঙুলের ডগা চেপে যে রক্ত নেওয়া হয় তাতে মিশে থাকে টিস্যু ফ্লুইড, যা পরীক্ষার ফলাফলকে প্রভাবিত করে। ল্যাবরেটরির ভেতরে এলিজাবেথের ইঞ্জিনিয়াররা দিনরাত চেষ্টা করেও এডিশনকে সচল করতে পারছিলেন না। যন্ত্রটি মাঝে মধ্যে বিস্ফোরিত হতো, কখনো ভুল রিডিং দিত। কিন্তু এলিজাবেথ সত্য স্বীকার করার বদলে বেছে নিলেন চরম ধূর্ততার পথ। তিনি তার কর্মীদের নির্দেশ দিলেন, যদি এডিশন কাজ না করে তবে স্যাম্পলগুলো যেন গোপনে সাধারণ পদ্ধতিতে, অর্থাৎ সিমেন্স বা রোশের মেশিনে পরীক্ষা করা হয়। এটি ছিল স্রেফ একটি সাজানো নাটক।
যখন কোনো ভিআইপি বা বড় ইনভেস্টর থেরানোসের অফিসে আসতেন, তাদের 1 ফোঁটা রক্ত নেওয়া হতো। তারপর তাদের নাস্তা খেতে পাঠিয়ে দেওয়া হতো অন্য ঘরে। এই সময়ের মধ্যে ল্যাবের কর্মীরা সেই রক্ত নিয়ে সাধারণ মেশিনে পরীক্ষা করে ফলাফল তৈরি করত এবং জানানো হতো যে এটি এডিশন মেশিন করেছে। এলিজাবেথ হোমস জানতেন তার প্রযুক্তি কাজ করছে না, তাই তিনি প্রযুক্তির বদলে মনোযোগ দিলেন পাওয়ার গেমের উপর। তিনি থেরানোসের বোর্ড অব ডিরেক্টরসে এমন সব মানুষদের নিয়ে আসলেন যাদের নাম শুনলে পুরো পৃথিবী সম্মান দেয়। তার বোর্ডে ছিলেন আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এবং জর্জ শুলস, ছিলেন সাবেক ডিফেন্স সেক্রেটারি উইলিয়াম পেরি এবং জেনারেল জেমস ম্যাটিস। প্রশ্ন জাগতে পারে, এই ঝানু কূটনীতিক এবং দুর্ধর্ষ জেনারেলরা কেন একজন 19 বছরের তরুণীর কথায় অন্ধের মতো বিশ্বাস করলেন? মনোবিজ্ঞান একে বলা হয় সোশ্যাল প্রুফ এবং হ্যালো ইফেক্ট। যখন বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা কাউকে সমর্থন করেন, তখন অন্য ইনভেস্টররা আর কোনো টেকনিক্যাল প্রশ্ন তোলার সাহস পান না। তারা ভাবতেন কিসিঞ্জারের মতো মানুষ যখন বোর্ডে আছেন, তখন প্রযুক্তি নিশ্চয়ই কাজ করে। এলিজাবেথ মূলত এই বড় নামগুলোকে তার প্রতারণার ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। তিনি জানতেন এই মানুষগুলো হয়তো চিকিৎসা বিজ্ঞান বোঝেন না, কিন্তু তারা ক্ষমতা বোঝেন, আর এলিজাবেথ দিয়েছিলেন তাদের সেই ক্ষমতার স্বাদ। সিলিকন ভ্যালিতে একটি কথা খুব জনপ্রিয়, ফেক ইট টিল ইউ মেক ইট, অর্থাৎ সফল হওয়ার আগ পর্যন্ত মিথ্যে সফলতার ভান করে যাও। এলিজাবেথ এই সংস্কৃতিকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ইনভেস্টরদের মনে তিনি তৈরি করেছিলেন ফোমো, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট বা সুযোগ হারানোর ভয়। তিনি ইনভেস্টরদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে যদি তারা এখন থেরানোসে বিনিয়োগ না করেন, তবে তারা গুগল বা ফেসবুকের মতো বড় একটি বিপ্লব মিস করবেন। রুপার্ট মার্ডক, ওয়ালটন ফ্যামিলি এবং মেক্সিকান বিলিয়নিয়ার কার্লোস স্লিমের মতো মানুষরা থেরানোসে কোটি কোটি ডলার বিনিয়োগ করেন কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই। এখানে একটি মনস্তাত্ত্বিক বিষয় কাজ করেছে, যাকে বলা হয় কনফার্মেশন বায়াস। ইনভেস্টররা মনে প্রাণে চেয়েছিলেন এলিজাবেথের প্রযুক্তি যেন সত্যি হয়, কারণ এটি সত্যি হলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার লাভ করতে পারতেন। এই লোভ তাদের সত্য দেখার ক্ষমতাকে অন্ধ করে দিয়েছিল। এদিকে থেরানোসের অফিসের পরিবেশ ছিল আরও ভয়াবহ। এলিজাবেথ এবং তার তৎকালীন প্রেমিক রমেশ সানি বালোয়ানি পুরো অফিসে এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করে রেখেছিলেন। সানি বালোয়ানি ছিলেন এলিজাবেথের চেয়ে অনেক বড় এবং তার আচরণ ছিল অত্যন্ত রুক্ষ। অফিসে এক ডিপার্টমেন্টের কর্মীকে অন্য ডিপার্টমেন্টের সাথে কথা বলতে দেয়া হতো না। তথ্যের প্রবাহকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো। যদি কোনো বিজ্ঞানী প্রযুক্তি নিয়ে কোনো যৌক্তিক প্রশ্ন তুলতেন, তাকে সাথে সাথে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে চাকরি থেকে বরখাস্ত করা হতো। শুধু তাই নয়, তাদের উপর গোয়েন্দা লাগানো হতো এবং মামলার ভয় দেখানো হতো। এলিজাবেথ তার কর্মীদের মধ্যে এক ধরনের কাল্ট কালচার বা উপাসনা সংস্কৃতি তৈরি করেছিলেন। প্রতিদিন সকালে তারা স্লোগান দিত, তারা বিশ্বকে বদলে দিচ্ছে। এই গ্রুপ থিঙ্ক মনস্তত্ত্ব কর্মীদের মনে এই ধারণা ঢুকিয়ে দিয়েছিল যে যারা থেরানোসের সমালোচনা করছে তারা আসলে মানবতার শত্রু। যে কোনো মিথ্যেরই একটি শেষ থাকে। থেরানোসের সেই শেষের শুরু হয় 2015 সালে। ওয়াল স্ট্রিট জার্নালের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জন ক্যারিডো একটি গোপন টিপ পান যে থেরানোসের প্রযুক্তি আসলে কাজ করছে না। তিনি বিষয়টি নিয়ে গভীর অনুসন্ধান শুরু করেন, কিন্তু এই সত্য বের করে আনা ছিল জীবনবাজি রাখার মতো। থেরানোসের ভেতর থেকে দুজন তরুণ কর্মী টাইলর শুলটস এবং এরিকা চুং জীবনের ঝুঁকি নিয়ে হুইসেল ব্লোয়ার হিসেবে এগিয়ে আসেন। টাইলর শুলটস ছিলেন বোর্ডের সদস্য জর্জ শুলটসের নাতি। এলিজাবেথ তার প্রভাব খাটিয়ে টাইলারের পরিবারেও ফাটল ধরিয়ে দিয়েছিলেন। এমনকি জর্জ শুলটস তার নাতির চেয়ে এলিজাবেথের মিথ্যাকেই বেশি বিশ্বাস করেছিলেন। জন ক্যারিডো যখন রিপোর্টটি তৈরি করছিলেন, এলিজাবেথ তখন আমেরিকার সবচেয়ে দামি আইনজীবীদের লেলিয়ে দিয়েছিলেন ওয়াল স্ট্রিট জার্নালের পেছনে। কিন্তু সত্যকে কতক্ষণ চেপে রাখা যায়? 2015 সালের 15 অক্টোবর ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয় সেই বিস্ফোরক রিপোর্ট। উন্মোচিত হয় এক রক্তবিন্দু সাম্রাজ্যের কদর্য রূপ। 2015 সালের পর থেরানোসের পতন ছিল দেখার মতো। তাদের সব ল্যাবরেটরি বন্ধ করে দেওয়া হয়। $9 বিলিয়ন ভ্যালুয়েশন নেমে আসে শূন্যে। 2018 সালে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়ে যায়। 2022 সালে ক্যালিফোর্নিয়ার আদালতে শুরু হয় এলিজাবেথ হোমসের বিচার। আদালতে তিনি এক অদ্ভুত কৌশলের আশ্রয় নেন। তিনি দাবি করেন যে তিনি কিছুই জানতেন না এবং সানি বালোয়ানি তাকে ম্যানিপুলেট করেছেন। একে বলা হয় ডিফেন্স অব ম্যানিপুলেশন। কিন্তু তথ্য প্রমাণ বলে অন্য কথা। এলিজাবেথ জানতেন যে তার মেশিন ভুল ফলাফল দিচ্ছে, তবুও তিনি রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিলেন। আদালত এলিজাবেথ হোমসকে জালিয়াতি এবং ষড়যন্ত্রের দায়ে 11 বছরের কারাদণ্ড দেয়। বর্তমানে তিনি টেক্সাসের একটি ফেডারেল কারাগারে তার সাজা ভোগ করছেন। কিন্তু বিচারের সময়ও তার চেহারায় কোনো অনুশোচনা দেখা যায়নি। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় প্যাথোলজিক্যাল নার্সিসিজম, যেখানে অপরাধী নিজের তৈরি মিথ্যের উপর এতটাই বিশ্বাস করে যে সে আর সত্য মিথ্যের পার্থক্য ধরতে পারে না।
এলিজাবেথ হোমস এখন কারাগারের 4 দেয়ালের মাঝে, কিন্তু থেরানোস স্ক্যান্ডাল বিশ্ববাসীর জন্য এমন কিছু শিক্ষা রেখে গেছে যা আজও প্রাসঙ্গিক। সিলিকন ভ্যালিতে আজও কি এমন অনেক কোম্পানি নেই যারা কাজ করার আগেই বড় বড় দাবি করছে? আজও কি আমরা কেবল স্মার্ট পোশাক আর গম্ভীর কণ্ঠস্বর দেখে মানুষকে বিচার করি না? এই পুরো ঘটনার মূল শিক্ষা হলো, পুঁজিবাদ এবং বিজ্ঞানের সংমিশ্রণ যখন তদারকহীন হয়ে পড়ে তখন তা ভয়াবহ রূপ নিতে পারে। এলিজাবেথ হোমস চেয়েছিলেন পৃথিবী বদলে দিতে, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন শর্টকাট এবং প্রতারণা। তিনি আমাদের শিখিয়েছেন যে এই 1 ফোঁটা রক্ত দিয়ে রোগ শনাক্ত করা সম্ভব হোক বা না হোক, একটি ছোট্ট মিথ্যা দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করা সম্ভব।